বিয়ের দিন ঈশানী মণ্ডপে এসে দেখে তার জন্য রাখা পিঁড়ির পাশে একটা 50 বছরের প্রতিবন্ধী ছেলে বসে আছে। আর যা দেখে ঈশানী তখনই কাঁদতে শুরু করে। আসলে ঈশানীর বাবা এক সুদখোরের কাছ থেকে তার পড়াশোনা চালানোর জন্য টাকা ধার নেয়, কিন্তু ঈশানীর বাবা মারা যাওয়ার পর সেই সুদখোর নিজের প্রতিবন্ধী ছেলের সঙ্গে ঈশানীর জোর করে বিয়ে ঠিক করে। ফলে ঈশানীর মা নিরুপায় হয়ে সেই বিয়েতে রাজি হয়, কিন্তু সেই বিয়েতে ঈশানীর মতামত থাকে না। তবুও সে বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসে। কিন্তু ঠিক এমন সময় সেখানে পৌলমী চলে আসে। দাঁড়াও, এই বিয়ে বন্ধ করো। একটা 50 বছরের বুড়োর সঙ্গে 25 বছরের মেয়ের বিয়ে হচ্ছে। আমি থাকতে আমার বান্ধবীর বিয়ে এই বুড়োটার সঙ্গে হতে দেব না। সেটা তুমি ঠিক করার কে? হ্যাঁ, ওই মেয়েটার বাবা আমার কাছ থেকে 50,000 টাকা ধার করেছিল, আর ওই ধার না চোকাতে পারাই আমি ওর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো। আমার ছেলে বুড়ো হোক কি জওয়ান হোক তাতে কিচ্ছু যায় আসে না। আমি ওই মেয়েটাকে সারা জীবন কাজ করি আমার টাকা উসুল করবো। আপনি জানেন এই কথাটা বলার জন্য আপনার জেল হতে পারে। আপনাকে তো আমি পরে দেখছি। ঈশানী, এখনই মণ্ডপ থেকে নেমে আয়। আমি অনেক ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। পৌলমী, তুই কি বলছিস? যা হচ্ছে হতে দে। আমার কপালে এই লোকটাকেই বিয়ে করা লেখা আছে। মোটেই না। তুই এই লোকটাকে বিয়ে করতে চাইলেও আমি তোকে কিছুতেই এই বিয়ে করতে দেব না। তুই আমাদের প্রমিসের কথা ভুলে যেতে পারিস, কিন্তু আমি কোনোদিনও ভুলবো না। এই যে সুদখোর, আপনার 50,000 টাকা ধরুন। এই বলে পৌলমী একটা 50,000 টাকা চেক ছুড়ে দেয় আর ঈশানীকে হাত ধরে মণ্ডপ থেকে নামিয়ে নিয়ে আসে। আসলে কলেজে পড়ার সময় পৌলমীর সঙ্গে ঈশানীর আলাপ হয়। পৌলমীর বাবা ছিল এক ভীষণ বড় মাপের ব্যবসায়ী, কিন্তু ঈশানী ছিল খুব গরিব পরিবারের মেয়ে। ক্লাস 12 পাশ করার পর ঈশানীর কাছে পড়াশোনা করার মতো টাকা না থাকায় ঈশানী লোকের বাড়িতে কাজ করতে শুরু করে। আর একদিন ঈশানীর বাবা রমেশ বাবু বলে, আমি জানি তুই কলেজে যাওয়ার জন্য কতটা খাটনি করছিস। এই নে 5,000 টাকা, এটা দিয়ে কলেজে ভর্তি হয়ে আয়। কিন্তু বাবা, এত টাকা তুমি কোথা থেকে পেলে? এত টাকা তো আমাদের কাছে ছিল না। কোথা থেকে টাকা পেয়েছো না জানলে আমি কলেজে ভর্তি হতে পারবো না। ওসব নিয়ে তুই চিন্তা করছিস কেন? আমি আমার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এসেছি, আর এই টাকাটা নিয়ে তুই মন দিয়ে পড়াশোনা কর, কেমন? বাবার কথা শুনে ঈশানী সেই টাকা দিয়েই কলেজে ভর্তি হয়। আর কলেজের প্রথম দিন থেকেই ঈশানী এবং পৌলমী একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। আর একদিন ঈশানী দেখে পৌলমী ক্লাস না করে কলেজের মাঠে চুপচাপ বসে আছে। কিরে, এখন তো ক্লাসের সময়, তুই কলেজের মাঠে বসে কি করছিস? চল তাড়াতাড়ি ক্লাসে যাবি। অনিতা ম্যাডামের ক্লাস কেউ অ্যাটেন্ড না করলে উনি কিন্তু ভীষণ বকাবকি করেন। দূর, এসব পড়াশোনা করে কি হবে? তার থেকে বরং কোনো এক বড়লোক ছেলে দেখে বিয়ে করে নেব। লাইফ একদম সেট হয়ে যাবে। তুই আমার পাশে এসে বস। তুই বা পড়াশোনা করে কি করবি? আমার মতো এক বড়লোক ঘরের ছেলেকে বিয়ে করে নিস, তাহলে দেখবি জীবনে সুখ ছাড়া আর কিছুই নেই। আমার মতো গরিবকে কোনো বড়লোক ছেলে বিয়ে করবি কেন? আমি কোনো বড়লোক ছেলেকে বিয়ে করার স্বপ্নও দেখি না। আমার বাবা অনেক কষ্ট করে আমার পড়াশোনার জন্য টাকা জোগাড় করছে। আমি তো পড়াশোনা করে চাকরি বাকরি করতে চাই, তা না হলে আমার বাবার কষ্টটাই মাটি হয়ে যাবে। উফ, আমি থাকতে তোর এত চিন্তা কিসের? আমি তোর একটা বড়লোক ছেলের সঙ্গে বিয়ে দেব। তুই আমার কথাটা মিলিয়ে নিস। আমি যাকে যা কথা দিই সেই কথাটা আমি কিন্তু অক্ষরে অক্ষরে পালন করি। ততদিনে তুই আমাকে ভুলেই যাবি। এখন ক্লাসে চল। তোর না হয় অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো প্রবলেম হবে না, কিন্তু আমি ক্লাস অ্যাটেন্ড না করলে প্রবলেম হয়ে যাবে। এই বলে ঈশানী পৌলমীকে নিয়ে ক্লাসে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন পৌলমী জোর করে ঈশানীকে নিয়ে শপিং করতে যায়। আর সেদিন পৌলমী তার বান্ধবীকে অনেক সুন্দর সুন্দর ড্রেস, কসমেটিক্স এবং জুয়েলারি কিনে দেয়। ঈশানী সেগুলো নিতে না চাইলেও পৌলমী জোর করে ঈশানীর হাতে সবকিছু ধরিয়ে দেয়। আর কিছুক্ষণ পর শপিং করতে করতে পৌলমী ঈশানীকে একটা ছেলের ছবি দেখিয়ে বলে, দেখ এই ছেলেটা কত হ্যান্ডসাম, আমার একে ভীষণ পছন্দ। এর নাম আকাশ। আকাশ আমাদের কলেজে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আকাশের বাবাও আমার বাবার মতো বিশাল বড় ব্যবসায়ী। আকাশকে বিয়ে করলে আমার কিন্তু কোনো চিন্তাই থাকবে না। তোর কি মনে হয় আকাশ আমাকে বিয়ে করবে? পৌলমীর মুখে এরকম কথা শুনে ঈশানীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। কারণ আকাশ এবং ঈশানী দুজনেই একে অপরকে পছন্দ করে, কিন্তু পৌলমী সেই ব্যাপারে এখনো পর্যন্ত অবগত থাকে না। আর যেহেতু পৌলমী ঈশানীর খুব ভালো বান্ধবী, তাই ঈশানী চাইলেও সেই সময় সত্যি কথা বলতে পারে না। হ্যাঁ নিশ্চয়ই, আকাশ তোকেই বিয়ে করবে। আকাশ এত সুন্দর দেখতে, তারপর তোরা দুজনেই বড়লোক, তোদের দুজনকে খুব ভালো মানাবে।
আমি জানতাম তুই আমাকে এই কথাটাই বলবি। থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট অপেক্ষা করতে পারছি না কখন যে আকাশকে আমি বিয়ের প্রস্তাব দেব আর ও আমাকে হ্যাঁ বলবে, আমি সেই অপেক্ষাতেই আছি। পৌলমীর মুখে আকাশের কথা শুনে ঈশানীর একটুও ভালো লাগে না, কিন্তু ঈশানী চাইলেও পৌলমীকে সত্যি কথা বলতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে, আর সেই দিন ঈশানী যখন বাড়িতে ফিরে যায় তখন সে দেখে যে তার বাবার ভীষণ শরীর খারাপ, কিন্তু ঈশানীর কাছে কোনো টাকা না থাকায় সে ওষুধ কিনতে পারে না, তাই সে খুব কান্নাকাটি করতে থাকে। আর ঠিক এমন সময় ঈশানীর ফোনে একটা কল আসে। হ্যালো ঈশানী, আমি হর্ষবর্ধন বাবু বলছি। আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল, তুমি এখনই তোমার বাড়ির বাইরে একবার আসতে পারবে? হর্ষবর্ধন বাবুর কথা শুনে ঈশানী বাড়ির বাইরে বেরিয়ে যায়। এমন সময় ঈশানীকে দেখতে পেয়ে হর্ষবর্ধন বাবু তার হাতে একটা ভারী সাদা কাগজে মোড়া খাম দিয়ে বলে, তুমি তো পৌলমীর বেস্ট ফ্রেন্ড, তাই তোমাকে একটা কথা বলছি। আসলে আমার অনেক দিনের স্বপ্ন আমার একমাত্র মেয়ে পুলিশ অফিসার হবে, কিন্তু ও যেভাবে পড়াশোনা করছে তাতে ও যে কলেজে পাস করবে কিনা সন্দেহ। আর তুমি তো ক্লাস টপার, তুমি যদি ওকে পুলিশের চাকরির জন্য পড়াতে পারো তাহলে আমার খুব উপকার হতো। আর মাত্র 1 মাস পরে ওর এক্সাম। আমি এর আগে ওর জন্য অনেক টিচার রেখেছিলাম, কিন্তু পৌলমী এতই জেদি যে ও কারো কাছে পড়তে চায় না। হ্যাঁ সেটা তো বুঝলাম, তা নিয়ে অসুবিধা নেই, আমি ওকে পড়াশোনাতে হেল্প করব। কিন্তু কাকু, এই সাদা কাগজে মোড়া খামটা আপনি আমাকে কেন দিলেন? এই খামের মধ্যে 10,000 টাকা আছে, তুমি এটা পৌলমীকে পড়ানোর টাকা হিসেবে ধার নিতে পারো। শুধু এটাই নয়, আরো একটা কথা বলার ছিল। পৌলমী আজ আমাকে জানালো ওর আকাশ নামের একটা ছেলেকে খুব পছন্দ। আমি ওই ছেলেটাকে অনেকবার তোমার সাথে ঘোরাফেরা করতে দেখেছি। আমি চাই তুমি ওই ছেলেটার থেকে অনেক দূরে থাকো। এই কথা শুনে ঈশানীর চোখে জল আসে। আর যেহেতু ঈশানীর বাবা ভীষণ অসুস্থ থাকে, তাই ঈশানী চাইলেও টাকাটা ফেরত দিতে পারে না। ঈশানী সেই টাকা নিয়ে তখনই তার বাবা চিকিৎসা করাতে শুরু করে দেয়। আর অন্যদিকে হর্ষবর্ধন বাবু নিজের বাড়িতে ফিরে যায়, কিন্তু এই ব্যাপারে পৌলমী কিছু জানতে পারে না। পরের দিন কলেজে গিয়ে ঈশানী পৌলমীকে বলে, আজকে কলেজ ছুটির পর 2 ঘন্টা তুই আমার সঙ্গে লাইব্রেরিতে বসবি, তোকে পড়াশোনা করাতে হবে। আমার আবার কিসের পড়াশোনা? তোকে না কতবার বলেছি আমি একটা বড়লোক ছেলে দেখে বিয়ে করে নেব। আমার পড়তে একদম ভালো লাগে না, আমার তো সবসময় আকাশের কথা মনে পড়ে। সে না হয় বিয়ে করলি, কিন্তু তুই যদি ফেল করিস তাহলে কি কোনো বড়লোক ছেলে তোকে বিয়ে করবে? আর আমার তো ইচ্ছা যে তুই একদিন বিশাল বড় পুলিশ অফিসার হবি। উফ, তুইও সেই বাবার মতো একই কথা বলছিস। আমার এসব পুলিশদের একদম ভালো লাগে না, আমার তো আকাশকে ভালো লাগে। অবশ্য তুই যখন এত করে বলছিস তাহলে চল, আজকে ছুটির পর আমরা পড়াশোনা করব। এই বলে পৌলমী ঈশানীর সঙ্গে ক্লাস করতে চলে যায়। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ঈশানী নিজের ফোন নিয়ে দেখে আকাশ তাকে 200 বার মিসড কল দিয়েছে, আর অন্তত 50টা মেসেজ তার ইনবক্সে পড়ে আছে। যা দেখে ঈশানী তখনই আকাশকে 20 মিনিট পর লাইব্রেরিতে দেখা করতে বলে। আর কিছুক্ষণ পর আকাশ যখন ঈশানীর সঙ্গে দেখা করতে আসে, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে আকাশ, বলো করতে পারবে কিনা? তুমি যদি আমাকে সত্যি পছন্দ করো তাহলে তোমাকে এই কাজটা করতেই হবে। এমনি দিন রাত দুপুর সারাক্ষণ তোমার পেছনে পাগল হয়ে থাকি, তুমি কিছু বললে সেটা আমি করতে পারবো না, এরকম তো হতে পারে না। বলো না কি কাজ শুনি। তোমাকে পৌলমীর সঙ্গে বন্ধুত্ব করতে হবে আর ওর সঙ্গে দেখা করতে যেতে হবে। আকাশ ঈশানীর কথা শুনে ভীষণই অবাক হয়। তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমাকে পছন্দ করি আর আমি পৌলমীর সাথে দেখা করব? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, তোমাকে কাজটা করতেই হবে। আর তুমি যদি এটা না করতে পারো তাহলে আমি বুঝবো তুমি আমাকে পছন্দ করো না। তুমি যদি পৌলমীর সঙ্গে বন্ধুত্ব না করো আর ওর সঙ্গে ভালো ব্যবহার না করো, তাহলে আজকের পর থেকে আমি তোমার সঙ্গে কোনোদিনও কথা বলবো না, কারণ ও কিছুতেই পড়াশোনা করতে চাইছে না। তুমি যদি ওকে মন দিয়ে পড়াশোনা করতে বলো তাহলে ও নিশ্চয়ই তোমার কথা শুনবে। এই বলে ঈশানী সেখান থেকে চলে যায়। আর সেদিন থেকে আকাশ শুধুমাত্র ঈশানীর জন্য পৌলমীর সঙ্গে বন্ধুত্ব করে, যার ফলে পৌলমী ভীষণ পরিমাণে খুশি হয়। আর সেদিন পৌলমী বাড়িতে ফিরে ঈশানীকে ফোন করে বলে, আজকে জানিস কি হয়েছে? আমি এত খুশি ছিলাম যে তোকে বলতেই ভুলে গেছি। আকাশ আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি তো ভাবতেই পারছি না যে আকাশ আমাকে পছন্দ করে। তোর মতো একটা মিষ্টি মেয়েকে যে কেউ পছন্দ করবে। আচ্ছা এখন রাখ, আমি তোর জন্য স্টাডি ম্যাটেরিয়াল রেডি করি, কালকে আবার তোকে পড়াতে হবে। এই বলে ঈশানী ফোন কেটে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর পৌলমীর পরীক্ষার কয়েকদিন পরেই ঈশানীর বাবা মারা যায়। কিন্তু ঈশানীর বাবা মারা যাওয়ার পর ঈশানী অনেক চেষ্টা করেও সেই সুদখোর ব্যক্তিকে টাকা ফেরত দিতে পারে না, যার ফলে ঈশানী বাধ্য হয়ে সেই সুদখোর ব্যক্তির ছেলেকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু পৌলমী ঈশানীকে বিয়ের মণ্ডপ থেকে নামিয়ে নিয়ে আসে।
তুই কি আমাকে ভুলে গেলি? তুই যে এত বড় একটা বিপদের মধ্যে আছিস, আমাকে একবার জানাতে পারতিস, আমি অনেক আগেই তোকে হেল্প করতে চলে আসতাম। আমার জন্য শুধু শুধু তুই কেন ঝামেলার মধ্যে নিজেকে জড়াবি? তাই আমি তোকে কিছু বলিনি। ভাগ্যিস আমার চাকরি জয়েন করার খবরটা তোকে দিতে এসেছিলাম, তা না হলে আমি জানতেই পারতাম না যে তোর এরকম অবস্থা হয়েছে। অবশ্য শুধু চাকরি জয়েন করার খবরটাই আমি দিতে আসিনি, আরো একটা কথা বলতে এসেছিলাম। 1 সপ্তাহ বাদে কিন্তু তোর বিয়ে, আমি তোর বিয়ে ঠিক করেছি। পৌলমীর কথা শুনে ঈশানী খুবই খুশি হয়। কি বলছিস কি তুই? তুই চাকরি পেয়েছিস শুনে আমি খুব খুশি হয়েছি, কারণ এটাই আমি চেয়েছিলাম। আর কিন্তু আমার বিয়ে, 1 সপ্তাহ পর আমার বিয়ে মানে? আমি কিছু বুঝতে পারছি না। চুপ কর, তুই আর ন্যাকা সাজিস না। আকাশ আমাকে সবকিছু বলে দিয়েছে। তুই আমাকে প্রথমেই বলতে পারতিস যে আকাশকে তুই পছন্দ করিস, তাহলে তোর আর আকাশের মাঝে আমি কখনোই যেতাম না। এই 1 সপ্তাহ তুই এখন আমার বাড়িতেই থাকবি, তারপর তোর সঙ্গে আকাশের বিয়ে হবে। বিয়ের পর তুই আকাশের হাত ধরে শ্বশুর বাড়িতে যাবি আর সুখে সংসার করবি, যেটা দেখে আমি খুব খুশি হব। আমি কিন্তু তোকে কথা দিয়েছিলাম যে একটা বড়লোক ছেলের সঙ্গেই আমি তোর বিয়ে দেব, আর আজকে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। ঈশানী পৌলমীর কথা কিছুতেই বিশ্বাস করতে পারে না, কারণ মনে মনে তার ভীষণ পরিমাণে আনন্দ হয়। আর সেদিন পৌলমী ঈশানীকে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। 2-1 দিন আগে থেকেই পৌলমীদের গোটা বাড়িটা সুন্দর করে সাজানো হয়, আর পৌলমী নিজের টাকা দিয়ে ঈশানীর বিয়ের বিভিন্ন রকমের কেনাকাটা করে। ঈশানীকে সে তার পছন্দ মতো জামা কাপড়, লেহেঙ্গা, বেনারসি, জুয়েলারি ইত্যাদি কিনে দেয়। আর দেখতে দেখতে আকাশ এবং ঈশানীর বিয়ের দিন চলে আসে। সেই দিন খুবই ধুমধাম করে ঈশানী এবং আকাশের বিয়ে হয়। বিয়ের পর ঈশানী চোখে জল নিয়ে পৌলমীকে বিদায় জানিয়ে আকাশের সঙ্গে শ্বশুরবাড়িতে চলে যায়। তিতলি এবং মৌমিতা দোকান থেকে কলা কিনে তাদের কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কলা খেতে ব্যস্ত ছিল। তারা দুজনেই কলা খেতে পছন্দ করত। কলা খাওয়ার থেকেও বেশি তারা কলার খোসার মাধ্যমে লোকজনকে বিরক্ত করতে বেশি ভালোবাসতো। এই সব সময় তো আমরা বাইরের লোকজনকে বিরক্ত করি, চল আজকে আমাদের কলেজের কোনো স্টুডেন্টকে বিরক্ত করব। কলেজের গেটের সামনে কলার খোসাগুলো ফেলে রাখবো, যে অন্ধের মতো কলেজে প্রবেশ করবে সে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। কিন্তু কোনো মেয়ের সঙ্গে এরকম করিস না, মেয়েরা কিন্তু খুব ডেঞ্জারাস হয়। যদি জানতে পারে আমরা এরকম করেছি, তাহলে আমাদের সঙ্গে উঠে পড়ে ঝগড়া করতে লাগবে। মেয়ে হয়ে মেয়েদের নামে বদনাম করছিস, তবে কথাটা তুই খারাপ বলিসনি। আচ্ছা ওই দেখ, একটা ছেলে আসছে, চল চল কলার খোসা এবার ফেলে দিই। এই বলে তিতলি এবং মৌমিতা তাদের কলেজের গেটের সামনে কলার খোসা ফেলে রাখে। কিছুক্ষণের মধ্যেই সেখানে তুহিন চলে আসে। ক্লাস ধরতে দেরি হয়ে যাওয়ায় তুহিন খুব তাড়াহুড়ো করে কলেজের মধ্যে প্রবেশ করছিল, আর তখনই ভুলবশত কলার খোসার উপর পা পড়ার জন্য তুহিন পিছলে সেখানে পড়ে যায়। এই দেখে তিতলি এবং মৌমিতা দুজনেই ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে। তুহিন তাদেরকে দেখে খুব ভালো মতোই অনুমান করতে পারে যে এটা তারা দুজনেই করেছে। ইডিয়েট, তোমাদের লজ্জা করে না? তোমাদের মতো কোনো ম্যানার্স বলে জিনিস নেই। কলেজে কি করতে আসো তোমরা? লোকজনকে বিরক্ত করার জন্য? কলা খেয়েছো ঠিক আছে, কিন্তু চোখের সামনে এত বড় একটা ডাস্টবিন রয়েছে, সেটা দেখতে পাচ্ছ না? খোসাগুলো ওই ডাস্টবিনে ফেলতে কি হয়েছিল? আমরা তো ডাস্টবিনেই খোসাগুলো ফেলতে গিয়েছিলাম, কিন্তু ভুল করে এখানে কখন যে কলার খোসা পড়ে গেছে আমরা তো দেখতেই পাইনি। সরি দাদা, তোমার লাগেনি তো? আমার সঙ্গে নাকামি করার চেষ্টা করবে না একদম। আমি এখনই প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে তোমাদের নামে কমপ্লেন করব। আমি তোমাদেরকে খুব ভালো মতোই চিনি, তোমরা এর আগেও বেশ কয়েকজনকে বিরক্ত করেছো। এই শুনে তিতলি এবং মৌমিতা দুজনেই ভয় পেয়ে যায়। তারা কি বলবে কিছু বুঝে পায় না। ঠিক এমন সময় সেখানে প্রিয়াঙ্কা চলে আসে। এই, তোমার সাহস কি করে হলো এদেরকে ভয় দেখানোর? তুমি জানো তুমি কাদেরকে ভয় দেখাচ্ছ? এরা দুজনেই আমার ক্লাসমেট। সবসময় মেয়েদের সঙ্গে এরকম কেন করো তোমরা? এরা দুজনে তো একটু মজা করতে চেয়েছে, তাতে এদের দোষ হয়ে গেল। দোষটা তো এদের নয়, দোষটা তো তোমার। ও হ্যালো, এক্সকিউজ মি, তুমি আবার কোথা থেকে এলে? এখানে আমার দোষটা কোথায় শুনি? আরে তুমি এত ফালতু কথা বলছো কেন? এটা দুই বন্ধু একটু মজা করবে বলে তোমাকে একটু বিরক্ত করেছে। তোমার তো রাস্তা দিয়ে দেখে যাওয়া উচিত ছিল। সে ঠিক আছে, তোমার হয়তো চোখের কোনো সমস্যা থাকতে পারে, তুমি পড়ে গেছো, তোমার লেগেছে, তুমি ডাক্তার দেখিয়ে নাও, তাহলেই তো মিটে যায়। বেকার এই মেয়েগুলোর সঙ্গে ঝগড়া করছো কেন বলো? ওরে বাবা, ডাক্তার দেখানোর টাকা কে দেবে? তুমি? হ্যাঁ অবশ্যই আমি দেবো তো। কত লাগবে তোমার বলো? 10,000, 20,000, 30,000, যত টাকা লাগবে নিয়ে যাও, কিন্তু এতে দুজনকে কথা শোনাবে না একদম। এই যে তোমরা যত ইচ্ছা কলার খোসা ফেলে সবাইকে বিরক্ত করো। কেউ যদি তোমাদের সঙ্গে ঝগড়া করতে আসে তাহলে আমাকে বলবে, আমি সবাইকে টাকা দিয়ে দেব।
এই বলে প্রিয়াঙ্কা তুহিনের হাতে বেশ অনেকগুলো টাকা ধরিয়ে দেয়। তুহিন মনে মনে ভাবে, এই মেয়েটা তো ভালোই বোকা, ঠিক ভুলের বিচার করতে পারে না আর এসেছে প্রোটেস্ট করতে। থাক, আমার কি, আমার তো সেরকম ভাবে কোথাও লাগেনি, ফ্রিতে এতগুলো টাকা পেয়ে গেলাম। আর এমনি এই মেয়েটা তো দেখছি ভালোই বড় লোক, একে যে করেই হোক পটাতে হবে। আর একে কিভাবে পটাতে হবে সেটা আমি ভালো করেই বুঝে গেছি, বোকা মেয়ের সঙ্গে বোকামি করতে হবে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোমরা তো শুধু মজা করতে চেয়েছিলে, এতে তোমাদের কোনো দোষ নেই। আচ্ছা, তোমার নাম কি গো? তুহিন মেয়েগুলোর কাছে ক্ষমা চাওয়ায় প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। তাই প্রিয়াঙ্কা তুহিনের সঙ্গে খুব ভালো ব্যবহার করতে শুরু করে। দু একদিন ধরে তুহিন এবং প্রিয়াঙ্কার আলাপ পরিচয় চলতে থাকে। তুহিন নানান রকম উপায় ভাবতে থাকে কিভাবে প্রিয়াঙ্কাকে নিজের জালে ফাঁসিয়ে বিয়ে করতে পারবে এবং বিয়ের পর সে বড়লোক হতে পারবে। একদিন তুহিন প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা, আজকে তুমি আর আমি রাস্তা দিয়ে হেঁটে যাব। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা যদি কোনো অসহায় মানুষকে দেখতে পাই তাহলে আমরা তাদেরকে সাহায্য করব, ঠিক আছে? আর যাই বলো না কেন, আমাদের তো একটু হলেও সমাজ সেবা করা দরকার, সমাজের কথা তো ভাবাও দরকার, বলো? তুহিনের কথা শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। তুহিনের সঙ্গে সে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তারা সেদিন রাস্তার উপর কোনো অসহায় গরিব ব্যক্তিকে দেখতে পায় না যাদেরকে তারা কোনোভাবে সাহায্য করতে পারবে। হাই রে, ভেবেছিলাম এই মেয়েটাকে আজকে বোকা বানিয়ে অনেক টাকা ইনকাম করব, সেই সাথে একে আমার জালে ফাঁসাবো। কিন্তু আজকে তো সেরকম কাউকে দেখতেই পাচ্ছি না সাহায্য করার মতো। হ্যাঁ, আইডিয়া। তুহিন হঠাৎ করেই রাস্তার ধারে একজন ব্যক্তিকে টয়লেট করতে দেখে। এই দেখে তুহিনের মাথায় খুব ভালো একটা বুদ্ধি আসে। দেখো প্রিয়াঙ্কা, এদেরকে দেখে আমার খুব কষ্ট হয়। রাস্তার ধারে কোনো টয়লেট নেই, বাথরুম নেই, বেচারাগুলো কিভাবে রাস্তার ধারে পটি করে রেখেছে দেখো। আমরা যদি রাস্তার ধারে ধারে একটা করে ওয়েস্টার্ন কমোড বসাতে পারতাম তাহলে এরা কত আরাম করে বসে টয়লেট করতে পারতো। এদের কথা ভাবার মতো তো কেউই নেই। তাই তো, আমি তো এটা একবারও ভেবে দেখিনি। তুমি সত্যিই খুব ভালো তুহিন, তুমি মানুষের কথা কত চিন্তা করো। তুমি চলো, আমরা এখনই বড় কোনো দোকানে যাব আর আমরা ওই দোকান থেকে অনেক দামি দামি স্টাইলিশ ওয়েস্টার্ন কোমোড কিনে নিয়ে আসবো আর রাস্তার ধারে বসিয়ে দেব, তাহলে আর কোনো সমস্যা হবে না। এই বলে প্রিয়াঙ্কা এবং তুহিন দোকান থেকে ওয়েস্টার্ন কোমোড কিনে নিয়ে এসে রাস্তার ধারে অল্প অল্প দূরত্বে এক একটা ওয়েস্টার্ন কোমোড রেখে দেয়। এই দেখে রাস্তার অনেকেই ভীষণ পরিমাণে অবাক হয়। এই যে তোমরা এত বোকা কেন? তোমরা যে কমেন্টগুলো এখানে রেখেছো, কেউ যদি এখানে হিসু করে কিংবা পটি করে সেগুলো কোথায় যাবে? এটা তোমরা একবার ভেবে দেখেছো? আরে বাবা, যেখানে যাই যাবে, না হয় এখানেই পড়ে থাকবে, তাতে অসুবিধা কি? আপনারা তো প্রত্যেকদিন এখানে টয়লেট পটি করতে আসবেন না, বাই চান্স যখন প্রয়োজন পড়বে তখন হয়তো আসবেন। আমরা এত ভালো একটা কাজ করছি তবুও আপনারা সমালোচনা করছেন। মানুষ আগে ভালোটা বিচার করে না, আগে খারাপটাই দেখতে আসে। ছাড়ো প্রিয়াঙ্কা, তুমি এদের সঙ্গে বেকার বেকার তর্ক করো না। সবাই কি তোমার মতো ট্যালেন্টেড বলো? যার ইচ্ছা হবে সেগুলো ব্যবহার করবে আর যার ইচ্ছা হবে না সেগুলো ব্যবহার করবে না। এভাবে তুহিনের কথা শুনে প্রিয়াঙ্কা চুপ করে যায়। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কার বাড়ি যাওয়ার সময় হয়ে গেলে সে সেখান থেকে চলে যায়। এই সুযোগে তুহিন রাস্তার উপর থেকে সেই সমস্ত দামি কোমোড দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। 30 থেকে 40টা কোমোড বিক্রি করে সেই দিন সে অনেক টাকা ইনকাম করে। অন্যদিকে প্রিয়াঙ্কা সবসময় তুহিনকে নিয়ে ভাবতে থাকে। সে মনে মনে তুহিনকে পছন্দ করে ফেলে। তুহিন সত্যিই খুব ভালো ছেলে, পুরো আমার মতো। লোকজনের দুঃখ কষ্ট দেখতে পারে না। আমাকে কেউ না বুঝলেও তুহিন খুব ভালো মতো বুঝতে পারে। আমি ওকেই বিয়ে করব। দেখতে দেখতে প্রিয়াঙ্কা এবং তুহিনের বন্ধুত্ব আরো গাঢ় হয়। তাদের পড়াশোনা শেষ হয়ে গেলে প্রিয়াঙ্কা তার মনের কথা তুহিনকে জানায়। তুহিন খুবই খুশি হয়। প্রিয়াঙ্কা তার বাড়িতেও তুহিনের কথা বললে তার বাবা মা খুশি হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ পরিমাণে অবাক হয়। আমার বোকা মেয়েকে কেউ বিয়ে করতে চেয়েছে, এটা শুনেই আমার অবাক লাগছে। এর আগে তো আমি অনেক জায়গাতে আমার মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এর বোকামির জন্য কেউ একে বিয়ে করতে চায় না। যাক, উপরওয়ালা যখন একটা ভালো ছেলে সম্বন্ধ দিয়েছে তখন এটা হাতছাড়া করা যাবে না। আমি আমার মেয়ের বিয়েতে কোনো কমতি খামতি রাখবো না। ছেলে পক্ষকে টাকা পয়সা সম্পত্তি দিয়ে ভরিয়ে দেবো একেবারে। শোভনচন্দ্র বাবু সত্যি সত্যি তার মেয়ের বিয়ে যৌতুক হিসেবে তুহিন এবং তার পরিবারকে অনেক দামি দামি উপহার, বিভিন্ন সোনা গহনা এবং দামি দামি আসবাবপত্র দেয়। সেই সঙ্গে তুহিনের পরিবারকে 50 লক্ষ টাকাও দেয়। তুহিন ও তার পরিবার খুবই খুশি হয়। প্রিয়াঙ্কাও বিয়ের পর খুশি মনে সংসার করতে শুরু করে। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে প্রিয়াঙ্কা আবার নানান রকম বোকামি করতে থাকে। এ কি প্রিয়াঙ্কা, তুমি এরকম আমাদের বেডের পাশে ওয়েস্টার্ন কমোডটা রেখেছো কেন? কি করবে এটা তুমি? তুমি বোকার মতো প্রশ্ন করো কেন? কোমোডে কি করে মানুষ? নিশ্চয়ই স্নান করে না। আমি এটাতে টয়লেট করব, পটি করব। আসলে আমি নতুন জায়গায় এসেছি তো, রাত্রিবেলা তোমাদের টয়লেটে যেতে আমার খুব ভয় লাগে। সেজন্য আমার যাতে কোনো কষ্ট না হয় আর আমি যাতে আরাম করে টয়লেট পটি করতে পারি, সেজন্য আমি এই কোমোড আমাদের বেডের পাশে রেখে দিয়েছি। আমাদের তো অ্যাটাচ বাথরুম, তারপরেও বাথরুমে যেতে তোমার ভয় করে? তুমি যখন বাথরুমে যাবে তখন আমাকে ডাকবে, ঠিক আছে? তোমার যতবার টয়লেট অথবা পটি করার প্রয়োজন পড়বে আমি তোমাকে বাথরুমে নিয়ে যাবো। তুমি এটা এখান থেকে সরাও।
ওয়াও, তুমি কত কেয়ারিং, তুমি তো আমার সব প্রবলেম সলভ করে দিলে। এরকম ভাবেই দিন কাটতে থাকে। একদিন প্রিয়াঙ্কার শরীর ভীষণ খারাপ করায় তুহিন তাকে নিয়ে একটা বড় ডাক্তারের কাছে যায়। ডাক্তার প্রিয়াঙ্কা চেক আপ করে এবং বিভিন্ন রকমের টেস্ট করার পর বলে, আপনার তো চিকেন পক্স হয়েছে, চিকেন পক্সের ট্রিটমেন্ট এখনই শুরু করে দিতে হবে। কি বলছেন কি আপনি? আমার চিকেন পক্স কিছুতেই হতে পারে না। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি একটু ভালো করে দেখুন তো, সবকিছু ভালো করে চেক করেছেন? আপনার এরকম কেন মনে হচ্ছে যে আপনার চিকেন পক্স হতে পারে না? কি কারণে আপনি বলছেন এগুলো? সিমটম দেখে তো পুরো ক্লিয়ার, এটা চিকেন পক্স ছাড়া অন্য কিছুই হতে পারে না। না, হতে পারে না মানে হতে পারে না। আমি কি আপনাকে মিথ্যা কথা বলছি? আমি তো চিকেন খাই না। আমার চিকেন পক্স হবে কি করে? আমি মটন খেতে ভালোবাসি, আর মটনের থেকেও বেশি আমি পনির খেতে ভালোবাসি। আপনি যদি বলতেন আমার মটন পক্স হয়েছে অথবা পনির পক্স হয়েছে, আমি মেনে নিতাম। যে চিকেন খায় না তার চিকেন পক্স হবে কি করে? প্রিয়াঙ্কার কথা শুনে ডাক্তারবাবুর অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। তুহিন যে কোনো রকমে প্রিয়াঙ্কাকে বারে বারে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু প্রিয়াঙ্কা ওই হসপিটালে ঝগড়া ঝামেলা শুরু করে। শেষ পর্যন্ত জোর করে প্রিয়াঙ্কার ট্রিটমেন্ট শুরু করা হয়। 10 থেকে 15 দিনের মধ্যেই প্রিয়াঙ্কা বেশ সুস্থ হয়ে ওঠে, কিন্তু সুস্থ হওয়ার পরও সে এখনো পর্যন্ত মানতে রাজি হয় না যে তার চিকেন পক্স হয়েছিল। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন প্রিয়াঙ্কা বাড়িতে একা ছিল। সেই সময় তাদের বাড়িতে একজন ভিখারি আসে। ভিখারিটাকে দেখে প্রিয়াঙ্কার বড্ড মায়া হয়। সে ভিখারিটিকে ডাইনিং টেবিলে বসিয়ে অনেক রকমের ভালো ভালো খাবার খেতে দেয়। আপনি পেট ভরে খেয়ে নিন, হ্যাঁ? আপনার যখনই খিদে পাবে আমার বাড়িতে চলে আসবেন। যা খাবার দিয়েছি সব শেষ করুন, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন। আমিও খেয়েছি, আমি এখন ঘুমাবো। আপনি আমার পাশের বেডরুমে ঘুমিয়ে পড়বেন, তাহলে আপনার আর কষ্ট হবে না। ঘুম থেকে উঠে আপনি বাড়ি চলে যাবেন। প্রিয়াঙ্কার কথা শুনে ভিখারি খুব ভালো মতোই বুঝতে পারে প্রিয়াঙ্কা খুবই বোকা মেয়ে। প্রিয়াঙ্কা ভিখারিটিকে ভালো মতো খাইয়ে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। অন্যদিকে ভিখারিটিকে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের ঘরে ঘুমাতে দিয়েছিল। ওই ভিখারি ভীষণ চালাক এবং অসৎ প্রকৃতির হওয়ায় তাদের বাড়ি থেকে সমস্ত সোনা গহনা এবং দামি দামি জিনিসপত্র, সেই সাথে টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়ে যায়। তুহিন ও তার পরিবার যখন এসব ঘটনা জানতে পারে, প্রিয়াঙ্কার উপর সকলে ভীষণ পরিমাণে রাগ করে। তোমার মতো একটা বোকা মেয়েকে আমি শুধুমাত্র টাকার জন্যই বিয়ে করেছিলাম। তোমাকে বিয়ে করার জন্যই আমি ওই দামি দামি জিনিসপত্র আর অত টাকা সোনা গহনা পেয়েছিলাম, আর সেই সমস্ত কিছু আজকে চুরি হয়ে গেল। তোমার মতো বোকা মেয়েকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছিল। তোমার সঙ্গে আমি আর এক মুহূর্তও থাকতে পারবো না। আমি এখনই তোমাকে তোমার বাড়িতে রেখে আসবো। তুহিনের কথা শুনে প্রিয়াঙ্কা খুবই কান্নাকাটি করতে থাকে। তুহিন প্রিয়াঙ্কাকে তার বাবা মায়ের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রিয়াঙ্কার বাবা মাকে সমস্ত কিছু খুলে বলে। তুমি রাগ করো না জামাই বাবা, আসলে আমার মেয়ের একটু মানসিক সমস্যা আছে, যেটা আমি আগে তোমাকে বলিনি। আসলে প্রিয়াঙ্কা যখন খুব ছোট ছিল সেই সময় আমরা ভীষণ গরিব ছিলাম। আমাদেরকে না খেয়ে দিন কাটাতে হতো। সেই সময় আমরা অনেক লোকের কাছে সাহায্য চাইতাম, কিন্তু কেউই আমাদেরকে সাহায্য করতো না। দুঃখের কথা বলতে গিয়ে শুভঞ্জন বাবু কাঁদতে শুরু করে। তুমি কেঁদো না, তুমি একটু শান্ত হও। আমি বলছি তুমি চুপ করো। আমাদের সেই দুঃখ কষ্টের দিনগুলো প্রিয়াঙ্কা এখনো ভুলতে পারেনি। তখনই ওর মাথায় খুব প্রভাব পড়েছিল। পরে আমরা বড়লোক হয়ে যাওয়ার পরও প্রিয়াঙ্কা সবসময় কিভাবে গরিবদের সাহায্য করা যায় সেই চেষ্টাই করে। কিভাবে আরামে জীবন কাটানো যায় শুধু এটাই চিন্তা করে। এর আগে পিছেও কিছুই ভাবতে পারে না, আর সেই জন্যই ওই বোকামিগুলো করে বসে। সবটা জানার পর তুহিনের খুবই খারাপ লাগে। সে মনে মনে তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দেবেন, আমি সত্যি এসব জানতাম না। প্রিয়াঙ্কাকে যেরকম বোকা ভেবেছিলাম ও কিন্তু সেরকম বোকা নয়। আমি ভালো ডাক্তার দেখিয়ে প্রিয়াঙ্কাকে সুস্থ করে তুলবো, আর আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। টাকা পয়সার প্রতি লোভ লালসা করা আমার একদম উচিত হয়নি। চলো প্রিয়াঙ্কা, বাড়ি চলো।